ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Stella featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে। এটি অনেক দিন ধরেই আলোচনায় রয়েছে। তারা আগের যে বেতন কাঠামো পাচ্ছিলেন বা পেয়ে আসছে এটি নতুন করে সাজানো হচ্ছে, কিন্তু বিভিন্ন কারণেই আগের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু বর্তমান সরকার আগামী অর্থবছর থেকে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে। আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে, সরকারি কর্মচারীরা কি ধরনের সুযোগ সুবিধা আগামীতে বাড়তি বেতন কাঠামোর মধ্যে পেতে পারেন, এই সব নিয়ে আজ টিভিএসের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার আগামীতে তাদের এই পরিকল্পনাটি কিভাবে সাজিয়েছেন। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বর্তমান সরকার আগামী অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই বেতন কাঠামোটি কেমন হতে পারে বা কিভাবে বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত অন্তর্বর্তীকালীন সরকার এই বেতন কমিশন গঠন করেছিল এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে তারা একটা সুপারিশ দিয়েছিল। সেখানে অ্যাভারেজে 106% বেতন বৃদ্ধির কথা বলা আছে। কিন্তু যদি গ্রেড ওয়াইজ আমরা দেখি যে সর্বনিম্ন গ্রেড যেটা 20তম গ্রেড, যারা 8,250 টাকা যাদের মূল বেতন, তাদের 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে মূল বেতন। এবং যদি সর্বোচ্চ গ্রেড 1 আমরা দেখি, সেখানে 78,000 থেকে 1,60,000 কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। তাতে আপনার 100% থেকে 147% পর্যন্ত বেতন বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ভাতাও বাড়ানোর সুপারিশ রয়েছে এতে। তো অন্তর্বর্তীকালীন সরকার এটা কমিশন করছিল, কিন্তু বাস্তবতা যে এমন ছিল যে আসলে তাদের পক্ষে এটা বাস্তবায়ন করার সম্ভব ছিল না। কারণ দেশের ওভারঅল যে রেভিনিউ আহরণ পরিস্থিতি এবং সরকারের যে ব্যয় পরিস্থিতি, তাতে আপনি দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস ছিল, এই সময় কিন্তু যে তাদের ঋণের পরিমাণ, আগের আওয়ামী লীগ সরকার অনেক ঋণ করছে, তারা অনেক বড় বড় প্রজেক্ট নিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেরকম বড় কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে নাই। কিন্তু তাদের যে ক্ষমতার যে মেয়াদ অনুযায়ী তাদের ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল। কারণ রেভিনিউ ফল করছে, দেশে ব্যবসা বাণিজ্য অনিশ্চয়তা ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল, নির্বাচন আদৌ হবে কিনা, কি হবে ইত্যাদি বিষয় ছিল। তো তার প্রেক্ষিতে যে যদিও তারা বিভিন্ন সময় বলছে যে আমরা দেব, মার্চ থেকে দেব বা এপ্রিল থেকে দেব, বা তখনকার অর্থ উপদেষ্টা বলছেন যে আমি টাকা রেখে যাব, এবং তারা বলছেন যে আমি 20,000 কোটি টাকা রেখে গিয়েছিল। কিন্তু আসলে 20,000 কোটি টাকা দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন তো আপনি নতুন কাঠামোতে 1 মাস 2 মাসে টাকা রেখে দিয়ে বললেন যে আমি তো টাকা রেখে গেছিলাম, বা 2 মাস বেতন দেওয়ার পরে এরপর কি আর দিতে হবে না? ফলে যে সরকারের আর্থিক সক্ষমতাটার প্রয়োজন ছিল, এটা একটা দিক। দ্বিতীয় দিক যে সরকারি চাকরিজীবীদের, আপনি জানেন যে 2015 সালে নতুন বেতন কাঠামো সর্বশেষ বেতন যেটা কাঠামো পাচ্ছে, সেটা 2015 সালের জুলাই থেকে সেটা কার্যকর হয়েছে। তো মাঝখানে ইনফ্লেশন অনেক বাড়ছে। আওয়ামী লীগ সরকার 5% ইনক্রিমেন্টের সাথে আরও এডিশনাল কিছু প্রণোদনা দিয়েছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বহাল রেখেছে। তো তারপরেও যে বাজারের যে সিচুয়েশন, মানুষের জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে, তো সেই হিসাবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির অবশ্যই প্রয়োজন আছে, এবং দেশের সাধারণ মানুষেরও আয় বৃদ্ধির প্রয়োজন আছে এই অবস্থায় টিকে থাকার জন্য। তো সরকার যেহেতু তার কর্মীদের বেতন দেবে, বেসরকারি খাতের আর আমরা যারা চাকরি করি আমাদের বেতন তো সরকার দেবে না, কিন্তু আমাদের যাতে আয় বাড়ে তার জন্য সরকারের বাজেট আসছে, সে বাজেটে হোক বাজেটের বাইরে হোক, সরকারকে নীতি সহায়তা, প্রণোদনা, ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান বাড়ানোর জন্য, এবং প্রাইভেট সেক্টর বা দেশের মানুষের গড় আয় যাতে বাড়ে সেজন্য উদ্যোগ থাকতে হবে। তো যাই হোক, এর মধ্যে আমরা আজকে একটা নিউজ করেছি, যেটা যে সরকার আগামী 1 জুলাই থেকে যে নতুন অর্থবছর শুরু হচ্ছে, তো তখন থেকে এই নতুন বেতন কাঠামোটা বাস্তবায়ন করবে।
এটা কি পুরোটাই একবারেই বাস্তবায়ন হবে নাকি ধাপে ধাপে হবে? দেখেন, এর আগে যে বেতন কাঠামোগুলি বাস্তবায়ন হয়েছে সেগুলি হচ্ছে পুরোটা প্রায় একসাথেই বাস্তবায়ন হয়েছে। আমরা যদি দেখি যে সর্বশেষ যে বেতন কাঠামো যেটা 15 সালে হয়েছে, তো ওইটা বাস্তবায়ন করতে কিন্তু সরকারের এক্সট্রা হচ্ছে 40-45 হাজার কোটি টাকা লাগছে। কিন্তু এখন যে নতুন বেতন কাঠামো এটা বাস্তবায়ন করতে হচ্ছে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা লাগবে। এর পাশাপাশি হচ্ছে যে আপনার এই পে কমিশন তারা হচ্ছে পেনশনারদের কিছু সুযোগ সুবিধাও বাড়ানোর সুপারিশ করেছে, যেটাও সরকার বাস্তবায়ন করতে চায়। তো এই দুটা মিলে নতুন বেতন কাঠামো প্লাস হলো পেনশনারদের সুযোগ সুবিধা, দুটা মিলিয়ে হচ্ছে আপনার প্রায় 1,35,000 কোটি টাকার বা মতো বাড়তি লাগবে। 1,30,000 কোটি টাকার অতিরিক্ত লাগবে। দেখেন যে এটা হলো যে শুধু বেতন কাঠামো গেল, কিন্তু আমি ধরেন যে আজকে হচ্ছে গ্রেড 1-এ আছি, আমার চাকরির বয়স 58 বছর বা 58.5 বছর। আমি আজকে এই যে 1 জুলাইতে নতুন যখন এই পে স্কেলটা বাস্তবায়ন হবে, তো আমার বেসিক বেড়ে যাবে এবং আমি 1 মাস পরে হোক, 1 দিন পরে হোক বা 6 মাস 1 বছর পরে হোক, যখন আমি রিটায়ারমেন্টে যাব, আমার পিছনে কিন্তু সরকারের পেনশন বেনিফিটটাও একইভাবে অনেকটা বেড়ে যাবে, যেহেতু আমার মূল বেতন বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে গ্র্যাচুইটি সহ পেনশনের অনেক কিছু হচ্ছে মূল বেতনের সাথে সম্পৃক্ত। ফলে মূল বেতন দ্বিগুণ হওয়া মানে হচ্ছে যে আমার পেনশনের পিছনেও সরকারের ব্যয় দ্বিগুণ হবে। ফলে এই এত বিপুল পরিমাণ অর্থ দেশের এই চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে এককালীন হচ্ছে বাস্তবায়ন সম্ভব না। এটা সরকারি কর্মকর্তারাও, বিশেষ করে যারা অর্থ মন্ত্রণালয়ের যারা বাজেট প্রণয়ন করেন, তারা তো সরকারের আর্থিক অবস্থাটা সবচেয়ে ভালো জানেন। ফলে তারা এটা বোঝেন যে এটা আসলে যদি আমরা পুরাটা একসাথেই চাই তাহলে এটা আসলে বাস্তবায়ন হবে না। সে কারণে তারাও একটু কৌশলী হয়েছে। তারা, আপনি জানেন যে গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী, সচিব সহ যারা বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত তাদের একটা দীর্ঘ মিটিং হয়েছে। সেখানে আগামী বাজেটে কোন খাতে কেমন বরাদ্দ থাকবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছেন তারা, এবং প্রধানমন্ত্রী তাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেখানে এই পে স্কেলটা ধাপে ধাপে বাস্তবায়নের অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব সেখানে উপস্থাপন করা হয়েছে এবং আমি নিশ্চিত হয়েছি যে প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। আপনি বলছিলেন যে আগের সরকার আসলে এইটি তাদের ইচ্ছে ছিল, তারা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেটি বাস্তবায়ন করতে পারেনি। এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে কি আসলে অর্থনৈতিক পরিস্থিতিতে কি ওইরকম বিশেষ কোনো পরিবর্তন এসেছে বলে মনে করেন আপনি, যে এখন এই বাড়তি ব্যয় করার মতো সক্ষমতা সরকারের বা রাষ্ট্রের হয়েছে? দেখেন, আগের সরকারের ইচ্ছা ছিল, এটা আমি হচ্ছে সরাসরি হয়তো বলি নাই, বা যদি বলে থাকি সেখানে একটু কারেকশন প্রয়োজন আছে। যে আগের সরকার হচ্ছে পে কমিশন নিয়ে হচ্ছে এক ধরনের রাজনীতি করেছে আমার যেটা মনে হয়েছে। কারণ আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে সরকারের বিভিন্ন সেক্টরে যারা কর্মরত আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। কারো হচ্ছে বেতন বাড়াইতে হবে, কাউকে রেশন দিতে হবে। আপনি জানেন যে রেশনের দাবিতে আমি নিজে দেখেছি যে অর্থমন্ত্রীকে একরকম অবরুদ্ধ করে রেখে, অর্থ উপদেষ্টাকে একরকম অবরুদ্ধ করে রেখেছে সচিবালয়ের কর্মচারীরা। তো এইসব প্রেক্ষাপটে হচ্ছে যে সরকার তখন বাধ্য হয়ে একটা ঘোষণা দিয়েছিল যে তারা মহার্ঘ ভাতা দিবে। আচ্ছা। এবং এই মহার্ঘ ভাতার ঘোষণাটা যখন দেওয়া হলো, তখন একই সাথে হচ্ছে IMF-এর চাপে অনেকগুলো এসেনশিয়াল পণ্যের ভ্যাট বাড়ানো হলো। ফলে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেল, সাধারণ মানুষের উপর বাড়তি প্রেশার তৈরি হলো। ওদিকে সরকার হচ্ছে তার কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিল। তো তখন এটা নিয়ে হচ্ছে সমালোচনা হয়, সেটা গণমাধ্যমে সমালোচনা হয়েছে। প্লাস গণমাধ্যমের সমালোচনাকে সরকার খুব একটা গুরুত্ব দেয়নি। আমি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলাপ করে যতটা জেনেছি, যে তখন উপদেষ্টা পরিষদে যারা ছিলেন, প্রধান উপদেষ্টা বা অর্থ উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যাদের বন্ধুবান্ধব অনেকে অর্থনীতিবিদ আছেন, তারা হচ্ছে ব্যক্তিগতভাবে তাদেরকে ফোন করে বলেছেন যে এখন দেশের ইকোনমির যে অবস্থা, সাধারণ মানুষের যে ত্রাহি অবস্থা, এই সময় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত এটা যৌক্তিক না। এটা হচ্ছে যে খুবই সমালোচিত হচ্ছে, এবং তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন যাতে এই ধরনের উদ্যোগ থেকে সরে আসে। ফলে দেখেন যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েও যদি মহার্ঘ ভাতা না দেয়, সরে আসে, তাহলে হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা বড় অসন্তোষ দেখা দিতে পারে। সেই কারণে তাদেরকে শান্ত রাখার জন্য মহার্ঘ ভাতার চেয়ে বড় একটা কিছু পে কমিশন গঠনটা সরকার করে গেছে। এটা হচ্ছে যে আমি মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি করেছে সরকারি চাকরিজীবীদের নিয়ে, এবং দেশের
অবশ্যই তারাও দেশের নাগরিক এবং দেশের অর্থনীতি নিয়ে এক ধরনের রাজনীতি করে গেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে অর্থনৈতিক সক্ষমতা। নির্বাচনের পরে যে দেশের অর্থনৈতিক খাতে হচ্ছে ব্যাপক কোনো চেঞ্জ আসছে তা নয়, কিন্তু হচ্ছে ব্যবসায়ী বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা আসছে যে একটা স্টেবল গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্ট 5 বছর থাকবে। দেশে হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে অনেক বাধা আছে, বিশেষ করে হচ্ছে আমাদের এনার্জি সংকট আছে, বিদ্যুৎ সংকট আছে, এটা যেমন একটা প্রধান বাধা। এই বাধা তো দূর হয় নাই, বরং হলো আপনার ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আরেকটু হচ্ছে বাড়ছে এই বাধাটা। কিন্তু তারপরেও যে সরকারের বিএনপির নির্বাচনী আবার ইশতেহারেও আছে যে তারা এই চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে, এটা কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যেও বলা আছে। ফলে এখন নির্বাচিত সরকার সে তার ইশতেহার বাস্তবায়ন করবে। একই সাথে হচ্ছে যে আপনি জানেন যে আমলাতন্ত্রকে হচ্ছে খুশি না রেখে আসলে সরকার পরিচালনা করা যায় না। সরকার বলতে হচ্ছে যে 300 জন নির্বাচিত এমপি বা মন্ত্রিসভায় যে 30-40 জন মন্ত্রী আছে তারা না, এই আমলাতন্ত্র নিয়েই কিন্তু পুরাটা মিলেই কিন্তু সরকার। ফলে তাদেরকে অসন্তুষ্ট রেখে হচ্ছে যে সরকার হলো সন্তুষ্টভাবে হলো রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এটা যেমন একটা বিষয়। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিটাও প্রয়োজন। আমি শুরুতেই বলছি যে যেহেতু আমাদের জীবনযাত্রা ব্যয় অনেক বেড়ে গেছে, হ্যাঁ, তো তাদের বেতন বাড়া প্রয়োজন। সরকার যেহেতু আমার ইকোনমি হচ্ছে এখন যে 1,06,000 কোটি বা 1,30-35,000 কোটি টাকার প্রেশার এখন নেওয়ার সক্ষমতা ইকোনমি নেই একদিকে। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের ইনফ্লেশন এখনও প্রায় ডাবল ডিজিটে রয়েছে এবং এটা বাড়তেছে, কিন্তু ইরান যুদ্ধের পর থেকে এটা বাড়তেছে। এই সময় যদি হচ্ছে এই পরিমাণ 14 লাখ 15 লাখ মানুষের হাতে যদি এক্সট্রা হচ্ছে এই লাখ কোটি টাকার উপরে চলে আসে, সেটা কিন্তু ইনফ্লেশনের উপর আরও প্রেশার পড়বে, ইনফ্লেশন আরও বেড়ে যাবে, যেটা সাধারণ মানুষের উপরে আপনারা যারা বা আমরা প্রাইভেট সেক্টর, ইনফরমাল সেক্টরে যারা আছে, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, তাদের উপরে কিন্তু পণ্য মূল্যের চাপ আরও বাড়বে। ফলে এটা হলো যে সরকার যে ধাপে ধাপে দিতে চাচ্ছে, এটা হলো আপনার দুই দিক থেকে সুবিধা। একটা হলো যে সরকারের উপরে একসাথে এই লাখ কোটি টাকার উপরে প্রেশার তৈরি হচ্ছে না, আর বাজারে ইনফ্লেশনের উপরেও হচ্ছে যে ধরেন যে এখন যদি নতুন করে 30-35 হাজার কোটি টাকা ঢোকে, তার একটা ইনফ্লেশনের প্রেশার থাকবে, কিন্তু সেটা অবশ্যই 1 লাখ কোটি টাকার যে প্রেশার তার তুলনায় 1/3 হবে। প্লাস হলো যে সরকারি চাকরিজীবীদেরও হচ্ছে একটু আস্থায় আনা গেল যে দেশের অর্থনীতি বা রাজস্ব আহরণ পরিস্থিতি খারাপ থাকলেও সরকার তাদের ভালো রাখতে চায়, সেই কারণে সক্ষমতা না থাকা সত্ত্বেও ধাপে ধাপে তাদেরকে এই সুবিধাটা দিচ্ছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম। প্রিয় দর্শক, আবুল কাশেমের কাছ থেকে আমরা শুনছিলাম যে সরকার সরাসরি সরকারি চাকরিজীবীদেরকে যেরকম বেতন দেয়, কিন্তু বেসরকারি খাতে বেতন না দিলেও বেসরকারি খাতের মানুষের যারা ফর্মাল বা ইনফর্মাল অথবা অন্যান্য খাতে যে সমস্ত লোকজন রয়েছে, তাদের আয় যাতে বৃদ্ধি পায় সেই জন্য নীতি উদ্যোগগুলো সরকার নিতে পারে। আমরা সরকারের কাছ থেকে আশা করব যে সরকার আগামী অর্থ বছরে ওই ধরনের নীতি উদ্যোগ নিবে যাতে সকল খাতের মানুষের আয় বৃদ্ধি পায়, যাতে তারা মূল্যস্ফীতির যে প্রভাব বাজারে রয়েছে সেটি মোকাবেলা করার সুযোগ তাদের নিজেদের সৃষ্টি হয়। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।